একটা মুক্তিবাহিনী আর একটা ছিল এই সহযোগী শক্তিরা পাক বাহিনীর সঙ্গে। তাদের মধ্যে জামাত ইসলাম আছে, মুসলিম লীগ আছে, নিজাম ইসলাম আছে। এই তিনটা পার্টি এখনও এক্সিস্ট করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ সকালে ঘুম থেকে ওঠার পরই আমার খুব প্রিয় এবং সিনিয়র একজন সাংবাদিক আমাকে ফোন করলেন এবং তিনি বললেন যে আমি জানি কি না যে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় একটা পরিবর্তন আনা হয়েছে। এবং তিনি এটাও বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম এরা নাকি আর মুক্তিযোদ্ধা থাকছেন না, সহযোগী মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছেন। তো কথাটা শুনে আমার কাছে আমি একটু বিস্মিত হলাম যে এটি কিভাবে সম্ভব। আমার কাছে প্রথম যেটা মনে হলো যে বঙ্গবন্ধু অথবা তাজউদ্দিন আহমেদ কিংবা সৈয়দ নজরুল ইসলাম এদেরকে আপনি মুক্তিযোদ্ধা নামে অভিহিত করবেন কি করবেন না, সে আলোচনার পূর্বে আমার প্রশ্ন হচ্ছে এই ডেফিনেশন চেঞ্জ করাটা এই মুহূর্তে জরুরি কেন? ওনারা মনে করেন না, আমি তো অনেক শুনেছি এই উপদেশটা যখন নাহিদ ইসলাম ছিলেন উনি স্পষ্ট বলেছেন উনি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানেন না। তা মানেন না, এটা ওনার ইচ্ছা, উনি নাও মানতে পারেন। আমাদের সংবিধান মানতে হয়, তো ওনার বিরুদ্ধে সংবিধান বিরোধী কোনো মামলা তো হয়নি। আরেক উপদেষ্টা মাহফুজ আলম শপথ নেওয়ার 10 মিনিটের মধ্যে বললেন যে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামাতে হবে, ওইটাও সংবিধান বিরোধী কাজ, তো উনি করলেন। আমাদের এখানে যারা সংবিধানের রক্ষক হিসেবে যারা আছেন আমরা জানি সংবিধানের রক্ষক হলো আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এটা হলো সংবিধানের রক্ষক। আমাদের যারা রক্ষক আছেন এদের মেরুদণ্ড আদৌ আছে কিনা আমি জানি না। তারা তো প্রশ্নটা করতে পারতেন, যতক্ষণ পর্যন্ত আপনি সংবিধানটাকে বাতিল না করবেন, স্থগিত না করবেন, ততক্ষণ পর্যন্ত সংবিধানের প্রত্যেকটা জিনিস আপনাকে মানতে হবে। আমি দেখিনি কোনো বিচারকের সেই মেরুদণ্ড আছে, তারা সংবিধানের রক্ষক হয়ে বসে আছেন। আমাদের সংবিধানে এখনও যা আছে সেই সংবিধানে কিন্তু এগুলো আছে যে যারা সংবিধানই মানে না তাদের দ্বারা যে কোনো কিছু করা সম্ভব। তারা যদি কালকে ঘোষণা করে দেয় এই দেশের জাতির পিতা গোলাম আজম যদি ঘোষণা করে দেয় যে সমস্ত লোককে যুদ্ধ অপরাধের মামলায় অথবা মানবতা বিরোধী মামলায় ফাঁসি দেওয়া হয়েছে তারা সবাই বীরুত্তম, যদি ঘোষণা দিয়ে দেয়, প্রতিবাদ করার কেউ নেই। তো সেই বিচারটাও তো ঠিক হয়নি, আমি কিন্তু অস্বীকার করি না যে মানবতা বিরোধী মামলা যেটা হয়েছে, যে বিচার হয়েছে, এই বিচারে অনেক ঘাটতি আছে, সেটা নিয়ে আপনি আলোচনা করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তাদের যুদ্ধ অপরাধ যদি কিছু থেকে থাকে সেটাকে অস্বীকার করা তো কোনো নাই, যুক্তি নাই। কিন্তু এটাও হতে পারে, এখন হলে কিছু করার নেই। কারণ এখন একটা মানবতা বিরোধী একটা ট্রাইব্যুনাল আছে, এই ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর উনি কিন্তু আবার ওনাদের পক্ষের উকিল ছিলেন। তো বাংলাদেশে এটা হচ্ছে, এটা হওয়া সম্ভব। কারণ এখন যারা নাকি 71-এ পরাজিত তারাই এখন বিজয়ী, তারা এখন বিজয়ীভাবে দেশের নানা ধরনের কথাবার্তা বলছে। যাক, সেটা অন্য প্রসঙ্গ, ওই প্রসঙ্গে বেশি দূর যাবো না আমি। কিন্তু আমি ওই প্রশ্নটাই করছি যে এই মুহূর্তে সংজ্ঞাটা পরিবর্তনের প্রয়োজনটা দেখা দিল কেন? এটা কি খুব জরুরি কাজ? সংস্কারের জন্য এটা কি খুব জরুরি কাজ? দেখুন, কিছুক্ষণ পরে আমরা জানতে পারলাম যে না, এ ধরনের কোনো অধ্যাদেশ জারি হয়নি। অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা তারা নতুন করে নির্ধারণ করেছে এবং সেই যে নির্ধারণ করেছে সেই নতুন সংজ্ঞায় মুজিবনগর সরকারে যারা ছিলেন প্রত্যেককে মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয়েছে। তো বঙ্গবন্ধু মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তাজউদ্দিন আহমেদ আপনার প্রাইম মিনিস্টার ছিলেন, অথবা এই সরকারে যারা ছিলেন মনসুর আলী অথবা খন্দকার মুস্তাক আহমেদ, সবাই মুক্তিযোদ্ধা। এটা অস্বীকার করার তারা করছে না, নতুন সংজ্ঞায় তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এবং আরও অনেককে যারা সহযোগী মুক্তিযোদ্ধা বলেছে, যারা বিদেশে বসে মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে, মুক্তিযুদ্ধের জন্য প্রচারণা চালিয়েছে, অথবা যারা নাকি আপনার পশ্চিমবঙ্গে বসে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালিয়েছে, তারা বিভিন্ন ক্ষেত্রে যারা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তো এই সমস্ত সংজ্ঞায়িত করার ক্ষেত্রে